গুড মর্নিং স্টুডেন্ট। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। কারণ কি আগের দিন আমরা পৌষ্টিক তন্ত্রের মধ্যে পৌষ্টিক নালী পড়েছিলাম, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। দেখো, পৌষ্টিক গ্রন্থির মধ্যে আমাদের যে যে অর্গ্যানগুলো প্রয়োজন সেগুলোর মধ্যে কে কে থাকছে না, তাদের মধ্যে প্রথমেই আসছে যেটা, সেটা হচ্ছে লালা গ্রন্থি। আশা করি তোমাদের পুরনো পড়া কিছুটা মনে আছে। যদি পুরনো পড়া মনে থাকে তাহলে একটু এই ভিডিওটা দেখো বা এই ছবিটা দেখো, ভিডিও না ছবিটা দেখো। দেখো এখানে এই ছবি অনুযায়ী এটা আমাদের পুরো বডির স্ট্রাকচারই দেওয়া আছে। তো ব্রেন পার্ট, মাউথ পার্ট, এর ভেতর থেকে পেছন থেকে গেছে গ্রাসনালী, আমাদের হৃৎপিণ্ড, আমাদের ফুসফুসের অংশ এদিকেও আছে। জাস্ট এটাকে ব্লার বা হালকা করে দিয়েছে, তার কারণ ভেতরের অংশগুলো যাতে বুঝতে পারি। আর এরপরে এই যে অংশটা আছে যেটা দেখো স্কাই কালারের হবে, এইটা হচ্ছে ডায়াফ্রাম। তার নিচে আসছে দেখো যকৃৎ, এটা হচ্ছে আমাদের পাকস্থলী, পিত্তাশয়, ক্ষুদ্রান্ত, আর এটা হয়ে গেল বৃহদন্ত্র। তো এটা পুরো অংশ একসঙ্গেই দেওয়া আছে। তো আমরা এখানে শুধুমাত্র যেটা দেখব সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের পৌষ্টিকতন্ত্র। তো পৌষ্টিকতন্ত্রের মধ্যে দেখো আমরা পৌষ্টিকতন্ত্রে কী পড়েছিলাম, যে মুখ থেকে শুরু হয়। এটা যদি আমরা সাইড ভিউ করি তাহলে আরও ভালো বোঝা যাবে। তো দেখো এখানটা হচ্ছে যে মুখগহ্বর, আর এই অংশটা আসছে একদম শেষে কি না পায়ুগহ্বরের ক্ষেত্রে। তাহলে এখান থেকেই পুরোটাই কি আসছে, পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত। তো এই পৌষ্টিকতন্ত্রের মধ্যে এই যে পুরো নলাকার, অর্থাৎ মুখ থেকে পায়ু অবধি এই যে পুরো নলাকার গঠনটা থাকছে, এটাকে বলা হচ্ছে পৌষ্টিক নালী। আর গ্রন্থির মধ্যে আমরা কি কি পড়ব না, দেখো আমাদের এই যে মুখ থাকছে, এই মুখের মধ্যে কি থাকে, লালা গ্রন্থি উপস্থিত থাকে। তো সে কারণে আমরা এখানে যেটা পড়ব সেটা হচ্ছে লালা গ্রন্থি পড়ব। তো ওর পরে যদি আমরা যাই তাহলে কি আসছে, দেখো এরপর তো গ্রাসনালী, এখানে গ্রন্থি নেই। গ্রন্থি এরপরে কোথায় আসছে না, সেটা হচ্ছে পাকস্থলীতে থাকে। সেই জন্য ওখানে কি গ্রন্থি থাকছে, পাক গ্রন্থি থাকছে বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ওর পরে কোথায় যাব না, ওর পরে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেহের সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি, যেটা হচ্ছে কি যকৃৎ। এবার যকৃতেরই নিচের দিকে আর পাকস্থলীর এই অংশটার পেছনের দিক থেকে দেখো একটা অংশ আসছে। তো আমরা এখানে, এটা সামনের থেকে ছিল, এটাকে আমরা কিছুটা ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে দেখতে পাবো দেখো পাকস্থলীর ঠিক পেছনের দিকে যে আকাশি রঙের যেটা হয়ে গেছে, এটাকেই আমরা কি বলছি তাহলে, এটাকে আমরা বলছি অগ্নাশয়ের ক্ষেত্রে। হয়েছে? আর কি থাকছে না, অগ্নাশয় গ্রন্থি ছাড়া বাকি যেটা থাকছে সেটা হচ্ছে কি আন্ত্রিক গ্রন্থি, যেটা দেখো আমাদের এই ক্ষুদ্রান্তের মধ্যে উপস্থিত থাকে। তো তাহলে মোট কত রকমের হলো গ্রন্থি না, দেখো এখানে তাহলে মুখের ক্ষেত্রে, তো মুখটা হবে না, মুখের মধ্যে উপস্থিত থাকছে লালা গ্রন্থি, দ্বিতীয় কে আসলো পাক গ্রন্থি, তৃতীয় কে আসছে যকৃৎ, 4 নম্বরে কে আসছে আমাদের অগ্নাশয়, এবং 5-এ কে আসছে আমাদের ক্ষুদ্রান্ত। তো সেটাই তাহলে আমরা এখানে লিখছি যে যেটা প্রথমে হলো কি লালা গ্রন্থি, তারপরে আসছে পাক গ্রন্থি, এরপরে আসবে যকৃৎ, যেটা আমাদের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির মধ্যে পড়ে। যকৃতের পরে কে আসছে অগ্নাশয়, এবং সবার শেষে আসছে আমাদের আন্ত্রিক গ্রন্থি। তো এই 5 জনেই কী কাজ করছে না, অ্যালিমেন্টারি গ্ল্যান্ড বা আমাদের হচ্ছে পৌষ্টিক গ্রন্থির অন্তর্গত। তো এদের মধ্যে প্রথম আমরা যেটা পড়ব সেটা কি না, সেটা হচ্ছে লালা গ্রন্থি। দেখো আমাদের দেহে যে লালা গ্রন্থিগুলো থাকে, এটা মোট হচ্ছে যে থাকছে কত, 3 জোড়া উপস্থিত থাকে। কতগুলো লালা গ্রন্থি থাকছে, 3 জোড়া লালা গ্রন্থি উপস্থিত থাকে। এই 3 জোড়া যে লালা গ্রন্থি উপস্থিত থাকছে, এদের মধ্যে একজনের নাম কি না, প্রথম যে থাকছে তাকে বলা হচ্ছে কি প্যারোটিড গ্রন্থি। এটা আসছে কি প্যারোটিড গ্রন্থি। দ্বিতীয় কে আসছে না, দ্বিতীয় আসছে আমাদের সাবম্যাক্সিলারি। সাবম্যাক্সিলারি, বা এটাকে আমরা আরও একটা নামে বলতে পারি, যেটার নাম হচ্ছে সাবম্যান্ডিবুলার। আর 3 নম্বর যে লালা গ্রন্থিটা, সেটা আমাদের কি আসছে সাবলিঙ্গুয়াল। ক্লিয়ার হলো? তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কতগুলো না, মোট হচ্ছে যে 3 জোড়া লালা গ্রন্থি, মানে প্রত্যেকেই কি থাকছে, 2টো করে উপস্থিত থাকে। তো এদের মধ্যে প্রথমে তাহলে কি আসছে প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি আমাদের কানের যে গোড়ার অংশটা তার ঠিক নিচে উপস্থিত থাকে। তো ধরো এটা আমাদের মুখের ক্ষেত্রে, তো এর যে কানের যে অংশটা থাকছে তার ঠিক নিচের অংশটা জুড়ে কে অবস্থান করছে, প্যারোটিড গ্রন্থি উপস্থিত
থাকে। প্যারোটিড গ্রন্থি ছাড়া আরেকটা কি আসছে, সাবম্যাক্সিলারি, এটা আমাদের নিচের চোয়ালের ক্ষেত্রে থাকছে। আর সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল নামটা তোমরা আগেও পড়েছো জিভের ক্ষেত্রে, তো ঠিক জিভের তলার অংশ থেকে কে বেরোচ্ছে না, সেটা হচ্ছে সাবলিঙ্গুয়ালের ক্ষেত্রে। তাহলে আমাদের 3 জোড়া লালা গ্রন্থি, তারা কে কে, এক হচ্ছে প্যারোটিড, সাবম্যাক্সিলারি, আর একটা আছে সাবলিঙ্গুয়ালের ক্ষেত্রে। তো এই 3জন প্যারোটিড গ্রন্থি কী কাজ করে না, এরা 3জনে মিলেই লালারস ক্ষরণ করে থাকে। আর এই লালারসগুলো কী কাজ করে না, আমাদের খাদ্য পরিপাকের ক্ষেত্রে সাহায্য করে থাকে। তো দেখো এখানে যদি আমরা ছবি অনুযায়ী যাই, তাহলে ছবি অনুযায়ী দেখলে আমরা দেখতে পাবো। তো দেখো প্রথমেই আমরা পড়েছি কি না, এটা 3 জোড়া থাকে। তো দেখো কানের ঠিক তলার ক্ষেত্রে এই অংশটা তাহলে প্যারোটিড, জিভের তলার ক্ষেত্রে দেখো 2 সাইডে থাকছে, তাহলে এটা হয়ে গেল সাবলিঙ্গুয়াল, আর নিচে চোয়ালের ক্ষেত্রে কি থাকছে, সাবম্যান্ডিবুলার বা সাবম্যাক্সিলারি। এটা ফ্রন্ট ভিউর ক্ষেত্রে আমরা যদি সামনাসামনি থাকে। এছাড়াও আমরা দেখতে পারি কোনটা, সাইড ভিউ দিয়ে দেখো ঠিক এই অংশটায় কে থাকবে, কান থাকবে, কানের ঠিক নিচে। এটা আসছে দেখো সাবম্যাক্সিলারি, এটা দেখো একদম নিচের চোয়ালে। আর এইটা হচ্ছে জিভ, জিভের ঠিক তলায় যেটা থাকছে সেটাকে আমরা কি বলছি, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের ক্ষেত্রে। তো এই অংশগুলো গেলই কি না আমাদের এই 3 জোড়া লালা গ্রন্থির ক্ষেত্রে। এবারে আসছি এই 3 জোড়া লালা গ্রন্থির মধ্যে না, এখানে প্যারোটিড গ্রন্থি যেটা থাকে, এখান থেকে একটা নালী নির্গত হয়ে মুখগহ্বরে কি হয়, উন্মুক্ত হয়, যাতে প্রয়োজনে কি হয়, লালাক্ষরণ হয়ে ওই নালী পথে স্থানান্তর ঘটতে পারে। তো এদের ক্ষেত্রে যে নালীটা থাকে তাকে বলা হচ্ছে স্টেনসেন নালী, এদেরকে বলা হচ্ছে স্টেনসেন নালী। এখানে আমরা প্যারোটিড নালীও বলতে পারি। এরপরে আসছে দেখো সাবম্যাক্সিলারি বা সাবম্যান্ডিবুলার, এখানে উপস্থিত যে নালীটা থাকে সেটাকে বলা হচ্ছে হোয়াটটনের নালী। আর সবার শেষে যেটা আসছে সেটা হচ্ছে সাবলিঙ্গুয়ালের ক্ষেত্রে। সাবলিঙ্গুয়ালে আমরা কি দেখব না, এখানে হচ্ছে যে মুখগহ্বরের মেঝেতে এটা উন্মুক্ত থাকছে, তো সেইখানে কে থাকে না, সেখানে হচ্ছে রিভিনাস নালী থাকে। তাহলে হয়ে গেল আমাদের মোট 3 জোড়া লালা গ্রন্থি। তাদের মধ্যে কে কে ছিল, প্যারোটিড যেটা স্টেনসেন নালী দ্বারা আমাদের মুখের মধ্যে উন্মুক্ত হয়, সাবম্যাক্সিলারি যেটা কি থাকছে, হোয়াটটনের নালী দ্বারা আমাদের মুখে উন্মুক্ত হয়, আর একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল যেটা হচ্ছে রিভিনাস নালীর মাধ্যমে আমাদের মুখে উন্মুক্ত হয়ে থাকে। তো এরা 3জনেই কী কাজ করে, লালাক্ষরণ করে। আচ্ছা, এইখানে এই প্যারোটিড গ্রন্থি যদি জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তো এখানে কী হয়, মাম্পস হয়। ধর দেখেছো হয়তো ওই মুখের গালের অংশটা ফুলে যায়, তো সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে এই প্যারোটিড গ্রন্থিতে যদি জীবাণু সংক্রমণ হয়ে থাকে। আচ্ছা, এখানে দেখো এই যে প্যারোটিড গ্রন্থি, সাবম্যাক্সিলারি বা সাবলিঙ্গুয়াল, এরা 3জনেই কী করে, লালারসক্ষরণ করে, যেগুলো মূলত খাদ্য পরিপাকের ক্ষেত্রে সাহায্য করে থাকে। আচ্ছা, এবারে আমরা দেখব আরেকটা ছবির ক্ষেত্রে, যেখানে আমরা দেখতে পাবো কি না, এই নালীগুলো কিভাবে উন্মুক্ত অবস্থায় থাকে। দেখো এখানে যদি আমরা এই ছবিটা দেখি, এই ছবি অনুযায়ী দেখো এই যে অংশটা থাকছে এইটা কি, দেখো নিচের চোয়াল, নিচের চোয়াল মানেই এখানে কে চলে আসবে, সেখানে চলে আসছে সাবম্যাক্সিলারি বা হচ্ছে যে সাবম্যান্ডিবুলার। দেখো নিচের চোয়ালের দিকে থাকে, এইখান থেকে দেখো নালী যাচ্ছে, নালীকে তবে মুখে উন্মুক্ত হবে। এইটা দেখো কানের ঠিক নিচে যেটা হচ্ছে প্যারোটিড, এখান থেকেও দেখো নালী আসছে। আরেকটা কে থাকছে আমাদের ঠিক জিভের তলার ক্ষেত্রে, সেটাও দেখো, সেটা ক্ষেত্রে কী বলা হচ্ছে, সাবলিঙ্গুয়াল অংশ বলা হয়। এবারে যদি আমরা দেখি যে এখানে বিভিন্ন নালীগুলো আমরা দেখব, যেমন ধরো এই যে বলেছিলাম এখানে যেটা হচ্ছে স্টেনসেন নালী, স্টেনসেন নালীটাকে কি বলা হচ্ছে, প্যারোটিড ডাক্টও বলা হয়। তো দেখো যদি আমাদের মুখের অংশটা এরকমভাবে টেনে দেখা হয়, দেখা যাবে আমাদের যে মোলারের পাশের আমাদের গালের চামড়া, গালের ভেতর যে পেশিটা অংশ থাকে, সেই পেশির ভেতর থেকে একটা ছিদ্রপথ থাকে, সেটাই হচ্ছে কি প্যারোটিড ডাক্টের ওপেনিং। তো তোমরা আয়নার ক্ষেত্রে দেখতে পারো, একটু ভালো করে লক্ষ্য করলে এটা দেখতে পাবে, যেটা হচ্ছে কি প্যারোটিড ডাক্ট বা হচ্ছে স্টেনসেন নালীর উন্মুক্ত অংশ, বা যেখানে এটা খোলা থাকে। এবারে আসছি দেখো সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়ালের ক্ষেত্রে আমরা আগেই জেনেছি এটা জিভের ঠিক তলায়। তো দেখো এই দুটো অংশে কী থাকছে না, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড উন্মুক্ত অবস্থায় থাকে। আরেকটা থাকছে কি না, আরেকটা হচ্ছে যে সাবম্যাক্সিলারির ক্ষেত্রে বা সাবম্যান্ডিবলের ক্ষেত্রে, সেটাও দেখো এই যে অংশটায় থাকছে সেটা হচ্ছে সাবম্যান্ডিবলের ক্ষেত্রে। তো এই গেল 3 জোড়া লালা গ্রন্থি, তাদের মধ্যে থেকে উন্মুক্ত হওয়া নালী এবং সেগুলো কী কাজ করে থাকে। তো এদের মধ্যে দেখো
সব থেকে বড় প্রকৃতির সেরাস গ্রন্থি নির্মিত হয় কে, সেটা হচ্ছে যে প্যারোটিড গ্রন্থি হয়ে থাকে। আর আমরা যদি দেখি সাবলিঙ্গুয়ালের ক্ষেত্রে এটা তো মুখগহ্বরের মাঝেই উন্মুক্ত হয়ে বলেছি আগে। আর সাব ম্যাক্সিলারির ক্ষেত্রে যদি দেখি তো এ কিছুটা মিউকাস এবং উৎসেচক ক্ষরণের ক্ষেত্রে সাহায্য করে থাকে। তো এদের এবার যদি কলাস্থানিক গঠন দেখি, কাদের ক্ষেত্রে, লালা গ্রন্থির ক্ষেত্রে কলাস্থানিক গঠন। তো এখানে শুধু আমরা এটুকুই জানবো, যেটা হচ্ছে কি না, এখানে অ্যালভিওলাই বা অ্যাসিনি নামক অংশ উপস্থিত থাকে, যারা কি করে টায়ালিন আর হচ্ছে মিউকাস এবং কিছু উৎসেচক ক্ষরণের ক্ষেত্রে সাহায্য করে থাকে। তো এখানে এগুলোকে কি বলা হচ্ছে কলাস্থানিক গঠনে, না এদের মধ্যে দেখা যায় যেটা, সেটা হচ্ছে অ্যালভিওলাই বা যেটাকে আমরা কি বলছি অ্যাসিনীয় অংশ উপস্থিত থাকে, যারা কি কাজ করে না বিভিন্ন মিউকাস বা উৎসেচক ক্ষরণে সাহায্য করে। তো ওর পরে আসছে আমাদের লালা গ্রন্থির কাজ। তো লালারস ক্ষরণ ওটাই এদের প্রধান কাজ ছিল। তো সেইখানে আমরা দেখব সারাদিনে প্রায় 1.5 লিটারের মতোই কি থাকছে লালারস ক্ষরণ হয়, যেগুলো আমাদের খাদ্যবস্তু পাচনের ক্ষেত্রে সাহায্য করে। আর এর হচ্ছে যে পিএইচ পোটেনশিয়াল অফ হাইড্রোজেন কত, না সেটা হচ্ছে যে কিছুটা আম্লিক 6.7। আর এটা লালা ক্ষরণই হচ্ছে এদের প্রধান কাজ। আচ্ছা দেখো, এখানে এই প্যারোটিড গ্রন্থিটা আর সাবলিঙ্গুয়ালের কিছু অংশ এটা খুব সহজে বুঝতে পারবে। যদি শাঁখে ফু দেওয়া হয় খুব জোর করে, তখন আমাদের কানের ঠিক নিচের অংশটা কী হয়, খুব ব্যথা করতে থাকে। তো সেই অংশটাতেই কে থাকছে, প্যারোটিড গ্রন্থি থাকে। আর আমাদের খুব লোভনীয় কিছু খাদ্য দেখলে জিভের তলা থেকে লালা ক্ষরণ হয়, তো সেটাও বুঝতে পারছো। তাহলে সেটা কি কি আসছে, সাবলিঙ্গুয়াল আর ম্যাক্সিলারি অংশ থেকে। তো এইগুলো মোটামুটি আমাদের কোনটা না পৌষ্টিক গ্রন্থির প্রথম অংশ, যেটা হয়ে গেল কি লালা গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থির দ্বিতীয় অংশে কি আসছে না সেটাকে বলা হচ্ছে পাক গ্রন্থি বা পাকস্থলী গ্রন্থি। পাকস্থলী গ্রন্থির ক্ষেত্রে আমরা কি কি দেখব না, পাকস্থলীর ক্ষেত্রে আমরা দেখব, আচ্ছা আশা করি তোমাদের ছবিটা মনে আছে পাকস্থলীর গঠনের ক্ষেত্রে কোথায় থাকে। সেই অনুযায়ী দেখো, তাহলে আমরা এখানে ছবিতে আরেকবার দেখি। তাহলে এটা কি না, এটা সেই ছবিটা যেটা এখানে মুখের অংশ। এটা কোন অংশ না, এটা হচ্ছে ইসোফেগাস, অর্থাৎ আমাদের গ্রাসনালী। গ্রাসনালী এর পরে কোথায় যায়, পাকস্থলীতে প্রবেশ করছে। দেখো এখানে তোমরা একটু খেয়াল রাখবে, এখানে কিন্তু একটা অংশ থাকে যে গ্রাসনালীটা, আচ্ছা এইখানে দেখো এই যে অংশটা যেটা গ্রিন কালারের হয়েছে, এইখান থেকে দেখো ওইটা হচ্ছে কি ইসোফেগাস অংশ হয়ে যখন ওটা আমাদের এই পাকস্থলীতে যাবে, তখন এদের মাঝে কিন্তু ডায়াফ্রামকে ভেদ করে যাবে, অর্থাৎ ডায়াফ্রামের ভেতর থেকে যাচ্ছে। বুঝতে পারলে তো? তো এই যে অংশটা এটা তাহলে কি গেল, পাকস্থলী। তো আমরা এখানে শুধুমাত্র পাকস্থলীর অংশটাকে এখানে আবার দেখছি। দেখো এই অংশটা তাহলে কে, এই যে স্কাই কালারের যেটা আসছে এটা হয়ে গেল ইসোফেগাস। দেখো এইখানে মনে আছে এখানে সেই স্ফিংটার থাকে, কার্ডিয়াক স্ফিংটার। এরপরেই দেখো কে প্রবেশ করছে, কোথায় প্রবেশ করছে, সেটা হয়ে গেল পাকস্থলীতে প্রবেশ করছে। পাকস্থলীতে যেইমাত্র প্রবেশ করলো, তো ওখানে কি থাকে, ওখানে উপস্থিত থাকছে কিছু পাক গ্রন্থি থাকে। তার পাক গ্রন্থির মধ্যে থাকে মিউকাস কোষ। কী কোষ থাকছে, ধরো প্রথমে আসছে মিউকাস কোষ। নামের মধ্যে আসছে দেখো মিউকাস কোষ, তার মানে এরা কি ক্ষরণ করবে, মিউকাস ক্ষরণ করবে। দ্বিতীয় যদি আসে তাহলে আমরা ধরবো পেপটিক কোষ। পেপটিক কোষ কী কাজ করে না, পেপসিনোজেন, যেটা এক প্রকারের উৎসেচক। তৃতীয়তে কি আসছে না, তৃতীয় আসছে ধরো এখানে থাকে, এখানে আসছে দেখো প্যারাইটাল গ্রন্থি, বা এখানে আমরা ধরতে পারি অক্সেন্টিক কোষ। এরা কি ক্ষরণ করে না, এরা মূলত হচ্ছে HCl আর কি থাকছে না ইন্ট্রিনসিক ফ্যাক্টর। হয়ে গেল। তাহলে এইগুলো গেল কি পাকস্থলীতে উপস্থিত পাক গ্রন্থিগুলোর প্রধান কাজ। তো এগুলো আমরা আগেই জেনেছি, পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে, প্রোটিন পরিপাকের ক্ষেত্রে সাহায্য করে, তো এদের ক্ষেত্রেও একই। তো এই জিনিসগুলোই কি থাকছে পাক গ্রন্থির প্রধান কাজের মধ্যে। তাহলে আমাদের দ্বিতীয় অংশ হলো যেটা হয়ে গেল কি পাক গ্রন্থি। তৃতীয় অংশ যেটা কি, সেটা হচ্ছে যকৃৎ। মনে রাখো যকৃৎ আমাদের দেহের সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থির মধ্যে, এর ওজন
1.5 কেজি অবশ্যই হচ্ছে যে পরিণতদের ক্ষেত্রে, কখনো এরকম নয় যেটা ছোটদের ক্ষেত্রে, সেটা অবশ্যই ভ্যারি করে। তবে আমরা একটা জিনিস এখানে টার্ম ইউজ করি যেটা হচ্ছে রেফারেন্স ম্যান আর রেফারেন্স ওম্যান, এদেরকে ধরেই মোটামুটি আমাদের গড় নেওয়া হয় ওজনের। সেই ওজনটাকে আমরা কত ধরছি না 1.5 কেজির মতো হয়ে থাকে। এটা কোথায় থাকছে না যকৃৎটা উদরগহ্বরেই থাকে, মানে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কোন অংশে থাকে না দেখো আমাদের সেই ডায়াফ্রাম। দেখো এই ছবি অনুযায়ী তাহলে এইটা হচ্ছে কি যকৃৎ, যেটা দেখো এই যে ব্লু কালারের হয়ে গেল, এইটা হচ্ছে কি যকৃৎ। তো যকৃৎটা থাকে কোথায় না আমরা প্রথমেই বললাম উদরগহ্বরে, তো স্বাভাবিক এটা পেটের মধ্যেই অ্যাবডোমিনাল ক্যাভিটিতেই থাকছে। কিন্তু এখানে আরও বলা হচ্ছে যে মধ্যচ্ছদার নিচে থাকে, সেটা কিভাবে? তো সেটা দেখো এই যে ব্লু কালারের হয়ে আছে, তো ওইটাই হচ্ছে কি যকৃৎ, কিন্তু তার উপরে দেখো একটা মাসেলস যুক্ত গঠন থাকছে, দেখতে পাচ্ছ? আচ্ছা আমরা এবার মাসেলসটাকে বরং ব্লু কালার করি আর যকৃৎটা এমনি নিজস্ব রঙেই থাক। তাহলে দেখো এটা যকৃৎ, যকৃতের ওপরে কে থাকছে না ওই আমাদের মধ্যচ্ছদ অংশটা থাকছে। তার মানে আমরা এরকম বলতে পারি যে মধ্যচ্ছদার নিচে তাহলে কে অবস্থান করে? যকৃৎ অবস্থান করে। তো যকৃতের ক্ষেত্রে আমরা দুটো লোব দেখতে পাই। এই দুটো লোবের ক্ষেত্রে ডান দিক এবং বাম দিকের লোব নামে পরিচিত, আর এরা যুক্ত থাকে যেটা দ্বারা সেটাকে বলা হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। তাহলে দুটো লোব যুক্ত থাকছে কার দ্বারা না ফ্যালসিফর্ম লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। আচ্ছা এবারে কি আসে না এবারে আমরা দেখব যকৃতের ক্ষেত্রে তাদের গঠনগত এবং কার্যগত একককে কি বলা হয়েছে? হেপাটিক লোবিউল। এটা পরীক্ষায় কোশ্চেন আসে যে যকৃতের গঠনগত ও কার্যগত একককে কি বলা হয়? একে বলা হচ্ছে হেপাটিক লোবিউল। দেখো গঠনগত মানে বুঝতেই পারছো যে এই পুরো অংশটাকে তৈরি করতে সাহায্য করবে। যেমন আগেও পড়েছো তোমরা সেই নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক বলে, ঠিক সেই রকম, বা কোষকে দেহ গঠনের একক বলা হয়, সেই রকমই কি আসছে না যকৃৎটা গঠনও করবে এবং যকৃতের যে কাজগুলো সেগুলোও সাধারণত কার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে না সেটা হচ্ছে হেপাটিক লোবিউল দ্বারাই নিয়ন্ত্রিত হয় বলে একে আমরা কি বলছি? গঠনগত এবং কার্যগত একক। এছাড়া কি থাকছে না দেখো প্রধান একটা কোশ্চেন থাকে তোমাদের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে যে যকৃতের বাইরের যে আবরণটা থাকে, ধরো এটা যদি একটা যকৃতের গঠনের ক্ষেত্রে হয় তো এর বাইরে কি হয়? একটা আবরণ থাকে। তো আমরা এখানে লাল কালার দিয়ে আবরণটা করছি বোঝার সুবিধার জন্য। তো এই যে আবরণটা থাকছে এই আবরণটা এক প্রকারের যোজক কলা বা কানেকটিভ টিস্যু নামে পরিচিত। এই কানেকটিভ টিস্যু কী নামে কী বলা হয় একে না একে বলা হয়েছে গ্লিসনস ক্যাপসুল বলা হয়। একে কি বলা হয়েছে? গ্লিসনস ক্যাপসুল বলা হয়। তাহলে তোমাদের কোশ্চেন থাকতে পারে যকৃতের বাইরের আবরণটির নাম কি? তাহলে উত্তর হবে গ্লিসনস ক্যাপসুল। যদি কোশ্চেন এরকম ঘুরিয়েও বলা হয় গ্লিসনস ক্যাপসুল কী প্রকারের কলা, তাহলে হবে কানেকটিভ টিস্যু বা যোজক কলা নামে পরিচিত। এবারে আসি দেখো যকৃতের মধ্যে যে প্রকারের কোষগুলো থাকে তাদের মধ্যে অন্যতম একটা কোষের নাম সেটা হচ্ছে কুফার কোষ। কোষটার নাম কি আছে? কোষটার নাম হচ্ছে কুফার কোষ। যারা ম্যাক্রোফাজ গঠন করে বা ম্যাক্রোফাজ নামেও পরিচিত, এরা এক প্রকারের ফ্যাগোসাইটিক কোষ। এরা এক প্রকারের ফ্যাগোসাইটিক কোষ। আশা করি তোমরা জানো ফ্যাগোসাইটিক কোষ। যদি না জানো আমি একটু ছোটো করে বলছি। ধরো বাইরে থেকে কোনো জীবাণু আসছে, তাকে কোষের গ্রহণ করার পদ্ধতি বা এনগালফ খেয়ে ফেলার পদ্ধতিটাকেই আমরা কি বলবো? ফ্যাগোসাইটোসিস। যদি তরল হয় তাহলে তাকে বলা হচ্ছে পিনোসাইটোসিস। তো এই ফ্যাগোসাইটিক প্রসেসে হেল্প করে এই কোষ, সেই জন্য একে কী বলা হচ্ছে? ফ্যাগোসাইটিক কোষ বলা হয়ে থাকে। এছাড়া কি কাজ করে না এছাড়া যকৃতের ক্ষেত্রে প্রধান যদি কাজ দেখি কি করে না এই পিত্ত ক্ষরণের ক্ষেত্রে সাহায্য করে। এবার পিত্তটা তো ক্ষরণ হয় কিন্তু জমা হয় কোথায়? সেটা হচ্ছে পিত্তাশয়ে। তো তাহলে পিত্তাশয়ে পিত্ত জমা হয়। পিত্তাশয়ে পিত্ত জমা হয়, কিন্তু মনে রাখো পিত্তটা উৎপন্ন হয় সব সময় কিন্তু হচ্ছে যকৃৎ থেকে। যকৃতের কোন কোষ থেকে পিত্ত উৎপন্ন হয় না যকৃতের ক্ষেত্রে হেপাটিক কোষ পিত্ত উৎপন্ন হয় কোথা থেকে না হেপাটিক কোষ থেকে। তাহলে যকৃতের হেপাটিক কোষ থেকে পিত্ত উৎপন্ন হয় এবং পিত্তটা এর পরে পিত্তাশয়ে গিয়ে কি হয়? জমা হয়ে থাকে।
এবারে দেখো পিত্ত ক্ষরণ এবং পরিবহন হয়ে তবে গিয়ে কোথায় জমা হবে? পিত্তাশয়। এবার এই পিত্তাশয় বয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে কে? না এখানে এক প্রকারের নালী থাকে, যেটাকে কি বলা হয়েছে? হেপাটিক ডাক্ট বলা হয়। সেটাকে কি বলা হচ্ছে? হেপাটিক ডাক্ট বলা হয়। তাহলে পিত্তকে পরিবহন করে নিয়ে যাচ্ছে, সে কাজে কে সাহায্য করে? হেপাটিক ডাক্ট সাহায্য করে। তো এরই সঙ্গে আমরা কিছুটা পিত্তের গঠনে যদি আসি, পিত্তথলিটা কি থাকছে? একটা পাতলা পাউচের মতো বা স্যাকের মতো একটা ছোট্ট গঠন। পিত্ত এখানে জমা হয় আর এখানে কি হয়? আরও বেশি ঘন হতে থাকে। মনে রাখো, যকৃৎ থেকে যখন পিত্তক্ষরণ হয় সেটা কিন্তু তুলনামূলক অনেক পাতলা থাকে, কিন্তু যখনই ওটা পিত্তাশয়ের মধ্যে গিয়ে জমা হয় তখন এটা কিন্তু আরও বেশি ঘন হতে থাকে। কোনটা? সেটা হলো এই পিত্তের ক্ষেত্রে। দেখো এই ছবিটায় দেখো এই ছবিটায় এটা হচ্ছে যে যকৃতের ঠিক নিচেই থাকছে দেখো ওই গ্রিন কালারের, যেটা হচ্ছে কি পিত্তাশয়। তো যকৃৎ থেকে কন্টিনিউ পিত্তক্ষরণ হতে থাকে, কিন্তু সেটা অনেক পাতলা হয়। কিন্তু যখন ওটা পিত্তাশয়ে গিয়ে জমা হয় তখন ওটা ধীরে ধীরে কি হয়? আরও বেশি ঘন হতে থাকে। সেই কারণে যকৃৎ থেকে পিত্তাশয়ে জমাটা অত্যন্ত প্রয়োজন। আর এখানে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা কি না পিত্তনালী বা সিস্টিক নালী। সেটা কি না পিত্তাশয় থেকে যে নালীটা বেরোয় তাকে কি বলা হচ্ছে? সিস্টিক নালী বা হচ্ছে যে পিত্তনালী। আচ্ছা, এখানে ছবি আঁকলে তোমরা অনেকটা ক্লিয়ার হবে। তো এইটা যকৃতের থেকে আমরা দেখব যে এটা আসছে যকৃৎ নালী। এটা কে আসছে? এটা হচ্ছে যকৃৎ থেকে যে আসছে তাকে আমরা কি বলছি? যকৃৎ নালী। এবার যকৃৎ নালী থেকে এদিকে একটা অংশ থাকে যেটা হচ্ছে কি পিত্তাশয়। এই অংশটার নাম কি? পিত্তাশয়। তাহলে পিত্তাশয় থেকে যে নালীটা বেরোয় একে বলা হচ্ছে সিস্টিক নালী। একে কি নালী বলা হচ্ছে? সিস্টিক নালী। আর এদের দুজনকে বলা হচ্ছে যকৃৎ নালী। দেখো এটা একটা যকৃৎ নালী, এটা একটা যকৃৎ নালী, তার মানে এটা সাধারণ যকৃৎ নালী হয়ে গেল। এরপরে যকৃৎ নালী এবং পিত্তনালী এরা দুজনে কি হয়? একত্রে যুক্ত হয়। তাহলে এটা হয়ে গেল কি? সাধারণ পিত্তনালী। এর নিচের অংশে উপস্থিত থাকে কে? না আমাদের অগ্নাশয়। অগ্নাশয়ের মধ্যেও একটা নালী উপস্থিত থাকে। অগ্নাশয়ের মধ্যে যে নালীটা থাকে তার নাম হচ্ছে উইরসাং নালী। এই উইরসাং নালী এসে সাধারণ পিত্তনালীর সঙ্গে যোগ হয়। যোগ হয়ে গিয়ে যে গঠনটা তৈরি করে তাকে বলা হচ্ছে হেপাটো প্যানক্রিয়েটিভ ডাক্ট বা নালী। হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট। আচ্ছা, এটা একবার ভালো করে দেখো। তাহলে যকৃৎ থেকে যে নালীগুলো বেরোচ্ছে সেটা এককভাবে ডান দিক বাম দিক যকৃৎ নালী, কিন্তু তারা যে মিশে গেল সাধারণ যকৃৎ নালী। পিত্তাশয় থেকে যে নালীটা বেরোচ্ছে সেটা হচ্ছে সিস্টিক নালী। তাহলে সাধারণ যকৃৎ নালী এবং পিত্তনালী একসঙ্গে যোগ হয়ে তখন হলো সাধারণ পিত্তনালী। অগ্নাশয় থেকে যে নিজস্ব নালীটা আসছে তার নাম উইরসাং নালী। উইরসাং নালী এবং সাধারণ পিত্তনালী যোগ হয়ে একসঙ্গে গঠন করলো দেখো হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট। হেপাটো মানে যকৃতের দিক থেকে যে আসছে, প্যানক্রিয়েটিক মানে হচ্ছে যে প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, ডাক্ট মানে নালী। তাহলে এরা পিত্তনালী এবং অগ্নাশয় নালীকে একত্রে কি বলা হচ্ছে? হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট গঠন করে। তো তাহলে এখানে ওই কমন বাইল ডাক্ট বা সাধারণ পিত্তনালী এবং প্যানক্রিয়েটিক ডাক্ট মানে উইরসাং নালী এরা দুজনে যুক্ত হয়ে কি গঠন করলো? হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট। এখানের এই হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্টের ক্ষেত্রে এটাকেই আমরা বলতে পারি হেপাটো প্যানক্রিয়েটিক অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ভাটার, যেটা কিনা ক্ষুদ্রান্তের যে ডিওডিনাম অংশ থাকে, ক্ষুদ্রান্তের কোন অংশ? ডিওডিনাম। সেই ডিওডিনামে কি হয়? ওটা উন্মুক্ত অবস্থায় থাকে। আবার আসছি পুরোটা কি থাকছে? যকৃৎ থেকে যকৃৎ নালী, পিত্তাশয় থেকে পিত্তনালী যোগ হয়ে গঠন করলো কি? সাধারণ পিত্তনালী। আর অগ্নাশয় থেকে আসছে উইরসাং নালী বা প্যানক্রিয়েটিক ডাক্ট। তারা একসঙ্গে যুক্ত হয়ে যে গঠনটা তৈরি করে তাকে বলা হচ্ছে হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট বা হেপাটো প্যানক্রিয়েটিক অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ভাটার, যেটা কিনা
ডিওডিনামে উন্মুক্ত হয়। আর এখানে যে স্ফিংটারটা থাকে বা যে ভালভের মতো গঠন থাকে সেটাকে বলা হচ্ছে স্ফিংটার অফ অডি। সেই স্ফিংটারটার নাম কি? স্ফিংটার অফ অডি। মনে থাকবে তো? এইখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসতে পারে, হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা কি? তাহলে কি বলবে না, সাধারণ পিত্তনালী এবং অগ্নাশয় নালী একত্রে যে গঠন তৈরি করে তাকে কি বলা হয়েছে? হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট বা হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা, যেটা ডিওডিনাম অংশে উন্মুক্ত হয় স্ফিংটার অফ অডির মাধ্যমে। সেই অংশটাকেই বলা হয়েছে অ্যাম্পুলা অফ ভাটারের ক্ষেত্রে, বা ওখানে যেরকম কোশ্চেন আসবে সেই অনুযায়ী উত্তর করবে। তো এখানে যদি আমরা ছবি দেখি তাহলে দেখো ছবিতে আমরা কিভাবে দেখব। দেখো তাহলে এই ছবি অনুযায়ী দেখো এটাই কি হেপাটিক ডাক্ট মানে যকৃৎ নালী, এটা কি পিত্তাশয়, তার মানে এই যে অংশটা এখানে পয়েন্ট আউট করা নেই, এই অংশটাই হচ্ছে যে কি সিস্টিক নালী। এই সিস্টিক নালী এবং এদিক থেকে যকৃৎ নালী যুক্ত হয়ে কি গঠন করলো? কমন বাইল ডাক্ট বা সাধারণ পিত্তনালী হলো। সাধারণ পিত্তনালী এর পরে দেখো এই যে পেছনে কি থাকছে? অগ্নাশয়। অগ্নাশয়ের এই যে নালীটা আসছে, এই অগ্নাশয়ের এই নালীটাকে বলা হচ্ছে কি উইরসাং নালী। এই উইরসাং নালী আর এই যে দেখো ডট ডট করে দেওয়া আছে যেটা হচ্ছে সাধারণ পিত্তনালী, এরা দুজনে যোগ হয়ে যে গঠনটা তৈরি করছে এটাকে আমরা কি বলছি? অ্যাম্পুলা অফ ভাটার, বা বলতে পারি হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট, বা আমরা বলতে পারি হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা, যেটা কিনা দেখো ডিওডিনামে উন্মুক্ত হয়। আগে পড়েছিলাম ডিওডিনাম কি আকৃতির হয়? সি আকৃতির হয়, যেটা দেখো এই যে পাকস্থলীর ঠিক পরেরই অংশে। তো এখানে কি হয়? এটা উন্মুক্ত অবস্থায় থাকে, আর এখানে একটা ভালভ থাকে বা একটা স্ফিংটার থাকে যার নাম হচ্ছে স্ফিংটার অফ অডির ক্ষেত্রে। তো এই গেল আমাদের তাহলে কোন অংশ? না এটা গেল আমাদের অগ্নাশয়ের অংশে। অগ্নাশয়ের অংশের পরে আমরা যেটা দেখব সেটা কি না, সেটা হচ্ছে আমাদের অগ্নাশয়ের কাজের ক্ষেত্রে। আচ্ছা, অগ্নাশয়ের কাজে যদি আমরা যাই তাহলে সেখানে খুব আলাদা তো কিছু নেই, মূলত পরিপাকের ক্ষেত্রে। তো অগ্নাশয়ের কাজের মধ্যে দেখো প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে খাদ্য পরিপাকের ক্ষেত্রে সাহায্য করে। দ্বিতীয় কি আসছে না, ভ্রূণ অবস্থায় রক্ত উৎপাদন করে থাকে। সরি, এটা অগ্নাশয় নয়, ভুল বললাম, ওটা তো একসঙ্গে করা হলো অগ্নাশয়। আচ্ছা, এটা হচ্ছে যে যকৃতের ক্ষেত্রে। যকৃতের ক্ষেত্রেও আমরা কি দেখব না, সেখানে আমরা দেখছি তাহলে ওই কাজের ক্ষেত্রে মূলত কি পরিপাকে সাহায্য করে। দ্বিতীয় যেটা আসবে সেটা কি না, সেটা হচ্ছে ভ্রূণ অবস্থায় রক্ত উৎপাদনে। দেখো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ভ্রূণ অবস্থায় রক্ত উৎপাদনে সাহায্য করছে কে? সেটা হচ্ছে যকৃৎ। এছাড়া যকৃতের মধ্যে মাস্ট কোষ থাকে। এই মাস্ট কোষগুলো কি কাজ করে না, এরা হেপারিন নিঃসরণ করে। এবার এই হেপারিন নিঃসরণ করার জন্য কি হয় না, হেপারিনের ক্ষেত্রে দেখো আমাদের রক্তের স্বাভাবিক ক্রিয়াগুলোর কি হয়? বজায় থেকে থাকে। ওর পরে কী আসে না, মাস্ট কোষের পরে আসছে আমাদের হচ্ছে যে পিত্ত নিঃসরণ, সেটাও আমরা পড়লাম এখনই যকৃতের ক্ষেত্রে। তো আমরা এখানে শুধু লিখে দিই তাহলে পিত্ত নিঃসরণে। আর কি না, আর হচ্ছে যে আমাদের দেহে যে কার্বোহাইড্রেট পরিপাক হয়ে থাকে, সেই কার্বোহাইড্রেটের পরিপাকের পরের যে বিপাক হয় সেই বিপাকের ক্ষেত্রে সাহায্য করে থাকে কে? যকৃৎ। তো কার্বোহাইড্রেট বিপাকে সাহায্য করে কে? সেখানে যকৃৎ। এছাড়াও আমাদের দেহে রেচনে সাহায্য করে, তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আর কি থাকছে না, আমাদের দেহে রক্ষামূলক ক্রিয়া, রক্ষামূলক মানে হচ্ছে বাইরের জীবাণুগুলো থেকে আমাদের সাহায্য করে, সেজন্য এর মধ্যে থাকে রেটিকিউলো এন্ডোথেলিয়াম উপস্থিত থাকে। এইখানে দেখো যকৃতের কাজ প্রায় অনেক রকমের আছে। যেমন যদি আমরা বলি খাদ্যবস্তু পরিপাকের ক্ষেত্রে বা বিপাকের ক্ষেত্রে, দেখো প্রথমেই পড়েছি পরিপাকে সাহায্য করে। দ্বিতীয় দেখো এখানে পড়েছিলাম কার্বোহাইড্রেট বিপাকে সাহায্য করে। তাহলে খাদ্যবস্তুর পরিপাক এবং বিপাক, পরিপাক ও বিপাক এই দুটো কাজেই সাহায্য করে যকৃৎ। দেহের মধ্যে দেখো যদি দূষিত উপাদান থাকে বা রেচন পদার্থ, যেমন ধরো আমাদের দেহের যে অ্যামোনিয়া উৎপন্ন হয় তাকে কম ক্ষতিকারক ইউরিয়াতে রূপান্তরিত করতে সাহায্য করে কে?
যকৃৎ, তার মানে রেচনে সাহায্য করছে। আমাদের দেহের অনাক্রমতা বা বাইরের জীবাণুর হাত থেকে বাঁচাচ্ছে, তার মানে রক্ষামূলক ক্রিয়া করে। ঠিক আছে, বা ধরো আমাদের দেহে মাস্ট কোষ উৎপাদন করে, হেপারিন নিঃসরণে সাহায্য করে, ইভেন প্রয়োজনে আমাদের দেহে রক্ত কোষ উৎপাদনেও কিন্তু সাহায্য করে থাকে। তাহলে যকৃতের কাজ কি? যকৃতে প্রায় সমস্ত রকমেরই কাজ হয়ে থাকে। সেই কারণে যকৃৎকে বলা হয় সুসজ্জিত জৈব রসায়নাগার। দেখো, এমনিতে কেমিস্ট্রি ল্যাবে কী হয়, বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো থাকে, তারা খুব সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে সাজানো থাকে, তাই না? যখন যেটা প্রয়োজন তখন তুমি সেটা নিলে সেই কাজটা সেখানে সম্পন্ন হয়। তো যকৃৎ ঠিক দেখো একই রকম আমাদের দেহের মধ্যে থাকছে এবং প্রত্যেকটা কাজকে প্রপার ওয়েতে কী করে কমপ্লিট করে। পরিপাকেও হেল্প করছে, বিপাকে হেল্প করে, রেচনে হেল্প করে এবং রক্ষণমূলক কাজেও কী করে সাহায্য করে থাকে। সেই কারণে যকৃৎকে কী বলা হয়? সুসজ্জিত জৈব রসায়নাগার বলা হয়ে থাকে। হয়ে গেল? তাহলে এটা আমাদের গেল 3 নম্বর অংশের ক্ষেত্রে। কে না লালা গ্রন্থি পড়লাম, এরপর পাক গ্রন্থি, এরপর আমরা পড়লাম কোনটা? যকৃৎ। এবারে আসছে আমাদের অগ্নাশয়ের ক্ষেত্রে। অগ্নাশয়টা আগেই যকৃতের সঙ্গে অনেকটা বলা হয়ে গেছে। অগ্নাশয় দেখো তাহলে কোথায় থাকছে না, অগ্নাশয় হচ্ছে যে আমাদের যে পাকস্থলী থাকে তার কিছুটা পেছনের দিকে অবস্থান করছে কে না, সেখানে অবস্থান করছে অগ্নাশয়ের ক্ষেত্রে। দেখো অগ্নাশয় অনেকটা, তোমরা সে দেবদারু পাতা দেখেছো হয়তো, অনেকটা সেই রকম আর কি, পাতার ন্যায় গঠনযুক্ত। এর ভেতরের দিকে যে প্রধান যে নালীটা থাকে এটাকেই বলা হচ্ছে কি উইরসাং নালী। এটাই হচ্ছে অগ্নাশয় নালী নামেও পরিচিত। কিন্তু এর সঙ্গে অ্যাক্সেসরি নালী রূপে একটা অবস্থান করে, যেটার খুব একটা কার্যকারিতা নেই। এই নালীটাকে বলা হয়েছে যে স্যান্টোরিনি। এই অংশটাকে কি বলা হচ্ছে? স্যান্টোরিনি নালী বলা হয়ে থাকে। তো এটার খুব একটা কার্যকারিতা বিহীন অংশ। আর কি আমরা পড়ব না, দেখো অগ্নাশয় নালী নির্গত হওয়ার পর সেই যে পিত্তনালী এসছিল, সাধারণ পিত্তনালী, তারা যোগ হয়ে কি গঠন করে? অ্যাম্পুলা অফ ভাটার। যেটা কোথায় উন্মুক্ত হয় না, যেটা গিয়ে কি আসে না ডিওডিনামের সি অঞ্চলের মধ্যে উন্মুক্ত হয়। এটাকেই কি বলা হচ্ছে? অ্যাম্পুলা অফ ভাটার। আর এখানে আমরা আগেই জেনে নিয়েছিলাম ওখানে কি স্ফিংটার থাকে না, ওখানে যে স্ফিংটারটা থাকে তার নাম হচ্ছে স্ফিংটার অফ অডি। আচ্ছা, এটা গেল অগ্নাশয়ের ক্ষেত্রে। অগ্নাশয়ের গঠনে আমরা দেখব, এগুলো তোমরা পড়েছো এবার, আলফা কোষ, আলফা, বিটা, ডেল্টা, আর হচ্ছে যে এখানে কি থাকছে? প্যানক্রিয়েটিক সেল উপস্থিত থাকে। আলফা বিটা কি কাজ করে না, বিটা তো জানো ইনসুলিন ক্ষরণের ক্ষেত্রেও সাহায্য করে। আলফার ক্ষেত্রে আমাদের কি ছিল না, আলফার ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা হচ্ছে গ্লুকাগনের ক্ষেত্রে, ডেল্টার ক্ষেত্রে সোমাটোস্ট্যাটিন। তো এরাই কি করে না, এরাই ক্ষরিত হয়ে থাকে। আর তোমরা জানো অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে, তার কারণ এখানে অনাল এবং সোনাল দু প্রকারেরই গ্রন্থি উপস্থিত থাকে। কাজের মধ্যে কি আসে না, অগ্নাশয়ের প্রধান কাজ হচ্ছে পরিপাকে সাহায্য করা। আর ইনসুলিন গ্লুকাগনের কাজ জানো তোমরা, রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। তো এটা গেল অগ্নাশয়ের। ছবিটা তোমরা একটু ভালো করে দেখবে, কারণ ছবিটা দেখলে ভালোভাবে বুঝতে পারবে প্রত্যেকটা। আচ্ছা, এখানে আমি আরেকবার ছবিটা দেখাচ্ছি, এটা একটু আলাদা আরেকটা ছবি। দেখো এখানে ওই গ্রিন কালারের অংশগুলোই দেখো, শুধুমাত্র গ্রিন কালারগুলো হচ্ছে নালী আর পিত্তাশয়কে বোঝানোর জন্য। দেখো যে যকৃৎ থেকে দুটো নালী এসছে, এইটা পিত্তাশয়, তার দেখো যে নালীটার নাম সিস্টিক ডাক্ট পিত্তনালী। এটা দেখো সিএইচডি মানে কমন হেপাটিক ডাক্ট, মানে যকৃৎ নালী। আরএইচডি মানে হয়েছে যে রাইট হেপাটিক ডাক্ট, আর লেফট হেপাটিক ডাক্ট, তারা মিলে দেখো কমন হেপাটিক ডাক্ট গঠন করছে। কমন হেপাটিক ডাক্টটা দেখো সিস্টিক নালীর সঙ্গে গিয়ে যোগ হলো, যোগ হয়ে দেখো কমন বাইল ডাক্ট। এটাই পৌঁছে গেল কোথায়? অগ্নাশয়ের কাছে। অগ্নাশয় থেকে দেখো কে আসছে না, সেখানে হলো সিস্টিক। সিস্টিক এসে যুক্ত হতে দেখো এই অংশটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা অফ ভাটার। আর এখানে দেখো স্ফিংটার যেটা থাকছে তার নাম স্ফিংটার অফ অডির ক্ষেত্রে হয়েছে। আর এই যে কী বলে এটাকে, গোলাপি রঙের হালকা যেটা আছে সেটা দেখো অগ্নাশয়ের অংশ হলো। তাহলে এইটা গেল আমাদের ওই অংশগুলোর নামের ক্ষেত্রে। এখানে দেখো এই একই ছবি আছে, তবে এইখানে স্পেশালি তোমরা দেখতে পারো, দেখো আমি এখানে একটু আগে তোমাদেরকে আরেকটা নাম বলেছিলাম, সেটার নাম হচ্ছে স্যান্টোরিনি। স্যান্টোরিনির ক্ষেত্রে দেখো অগ্নাশয়ের এই যে পুরো ভেতরের প্রধান যেটা দেখো বলা হচ্ছে মেন প্যানক্রিয়েটিক ডাক্ট, তার মানে ওটাই হচ্ছে যে
উইরসাং নালী। আরেকটা আসছে দেখো, এই যে সাইড থেকে দেখিয়েছিলাম, যেটাকে আমি বলেছিলাম যে এটা কি হয়, নিষ্ক্রিয় থাকে, এটার খুব একটা কাজ নেই, কিছু অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট নামে পরিচিত। তো সেটার ক্ষেত্রেই দেখো এটাকে কি বলা হয় না, এটাকে বলা হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, বা যেটাকে বলা হচ্ছে স্যান্টোরিনি নামে পরিচিত। ক্লিয়ার হলো? তাহলে এইটা গেল অগ্নাশয়ের ক্ষেত্রে। অগ্নাশয়ের পরে এবার আমাদের তাহলে বাকি রইল হচ্ছে আমাদের আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থিতে আমরা কি দেখবো? আন্ত্রিক গ্রন্থি বলতে মূলত এখানে কার কথা বলা হচ্ছে? এখানে মূলত অগ্নাশয়ের কথা বলা হচ্ছে, ক্ষুদ্রান্তের কথা বলা হচ্ছে। এটা বলা ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থির ক্ষেত্রে কার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের মধ্যে আমরা যে অংশগুলোকে দেখব তাদের মধ্যে থাকছে, এখানে শুধু নামগুলোই পড়তে হবে, যাদের মধ্যে আসছে কি না, ক্রিপ্টস অফ লিবারকুন। তো এখানে আমরা দেখতে পাবো কি না, এককোষী গবলেট কোষ। এইটা তোমাদের পরীক্ষায় থাকে যে একটি কোষের নাম বলে যেটা হচ্ছে এককোষী এবং মিউকাস ক্ষরণে সাহায্য করে, তাহলে উত্তর কি আসছে? এককোষী গবলেট কোষ। এছাড়াও কি থাকে, ক্রিপ্ট অফ লিবারকুন যারা, তাদের মধ্যে কে কে থাকছে না, তাদের মধ্যে উপস্থিত থাকছে প্যানেথ কোষ, যারা কি করে না লাইসোজাইম ক্ষরণ করে। লাইসোজাইম তোমরা জানো জীবাণু ধ্বংস করে, লাইসোজাইম ক্ষরণ করে, যেটা জীবাণু ধ্বংসে সাহায্য করে, যেটা হচ্ছে প্যানেথ কোষের ক্ষেত্রে। আর কি কি না, এখানে আর্জেন্টাফিন কোষ থাকে। আর্জেন্টাফিন কোষ থেকে কি ক্ষরণ হয় না, মূলত এখানে সেরোটোনিন ক্ষরণ হয়ে থাকে। আর কি থাকছে আন্ত্রিক গ্রন্থির ক্ষেত্রে না, এখানে আমরা দেখবো আরও একটা থাকছে, সেটা হচ্ছে যে ব্রুনার গ্রন্থি উপস্থিত থাকে। ব্রুনার গ্রন্থিগুলো কি করে, কোথায় অবস্থান করে না, এরা মূলত সাব মিউকোসা স্তর থেকে কি হবে, সাব মিউকোসা স্তরে অবস্থান করে। সাব মিউকোসা স্তরে অবস্থান করে, আর এরা কি ক্ষরণ করবে, নামের মধ্যে আসছে দেখো, তো মিউকাস ক্ষরণে সাহায্য করে থাকে। হয়ে গেল? তাহলে এইটা গেল কি আন্ত্রিক গ্রন্থি। আচ্ছা, এখানে অনেক সময় হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে ক্রিপ্টস অফ লিবারকুন বলতে কীরকমভাবে থাকে। তো দেখো, ক্ষুদ্রান্তের মধ্যে যে ভিলাইগুলো থাকে সেই অংশগুলো নিচের দিকের যে নেমে গিয়ে যে ছোট ছোট গঠনগুলো তৈরি করে তাদেরকে ক্রিপ্টস বলা হয়। দেখো এখানে তোমরা জানো যে ক্ষুদ্রান্তের মধ্যে কি হয়, আঙুলের মতো প্রবর্ধকগুলো থাকে, সেগুলোকে দেখো এই যে ভিলাস বলা হচ্ছে, দেখতে পাচ্ছ এই অংশগুলো ভিলাসগুলো যখন ভেতরের দিকে নেমে যে গঠনটা তৈরি করছে সেই অংশগুলোকে বলা হচ্ছে দেখো ক্রিপ্টস অংশ বলা হয়ে থাকে। এবার এদের মধ্যে কি কি থাকছে না, এদের মধ্যে অনেক রকমেরই কোষ থাকে। তো এখানে দেখো যে এদের মধ্যে কি কি থাকছে না, এদের মধ্যে আমরা ধরো দেখছি যে প্যানেথ কোষ, একটু আগে দেখেছিলাম এই যে প্যানেথ কোষের ক্ষেত্রে। তো প্যানেথ কোষগুলো দেখো এখানে বেগুনি কালারের করা আছে, এই যে বেগুনি বেগুনি যে অংশগুলো থাকছে এগুলোকে কি বলা হচ্ছে, এই বেগুনি অংশগুলোকে বলা হচ্ছে প্যানেথ কোষের ক্ষেত্রে। আর কি থাকে না, আরও একটা নামের ক্ষেত্রে আমরা পড়েছিলাম গবলেট সেল। গবলেট সেল দেখো এখানে হলুদ বর্ণের দেওয়া আছে, যেগুলোকে কি বলা হচ্ছে গবলেট কোষ নামে পরিচিত। তাহলে মূলত এরা কোথায় তাহলে তৈরি হচ্ছে না, মূলত হচ্ছে এরা ক্ষুদ্রান্তের মধ্যে বা আন্ত্রিক গ্রন্থির মধ্যে তৈরি হয় কি ক্রিপ্টস অফ লিবারকুন। তাহলে এখান থেকে কোশ্চেন থাকে যে এখানে কি কি কোষ থাকতে পারে, তো উত্তর হবে কি প্যানেথ কোষ বা আর্জেন্টাফিন কোষ বা হচ্ছে গবলেট কোষ উপস্থিত থাকে। তাহলে এই গেল মোটামুটি আমাদের কি না, এখানে আমাদের গ্রন্থিগুলোর ক্ষেত্রে, যেখানে লালা গ্রন্থি, পাক গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় এবং সবার শেষে আন্ত্রিক গ্রন্থি। এখানে তোমরা এক্সট্রা পার্ট হিসেবে একটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে এই লালা গ্রন্থির ক্ষেত্রে লালা গ্রন্থির যে লালা ক্ষরণ, যেটাকে হচ্ছে স্যালাইভা বলা হয়। তো এই লালা ক্ষরণের ক্ষেত্রে এটা এক্সট্রা পার্ট হিসেবে মনে রাখতে পারো, লালা ক্ষরণের ক্ষেত্রে আমাদের দেহে যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ থাকে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কী কাজ করে, লালা ক্ষরণের ক্ষেত্রে সাহায্য করে থাকে। এবার প্রশ্ন, তাহলে স্যালাইভারি ক্ষরণে বা লালা ক্ষরণকে কেউ নিশ্চয়ই বাধাও দেয়। তো হ্যাঁ, স্যালাইভারিকে হচ্ছে পরিমাণ, স্যালাইভা ক্ষরণ কমিয়ে দেয় কে না, কমিয়ে দেয় ঠিক এর বিপরীত যে হবে, অর্থাৎ কে থাকছে
সিম্প্যাথেটিক নার্ভের ক্ষেত্রে। তাহলে হয়ে গেল আমাদের এই টোটাল, যেটা হয়ে গেল কি পৌষ্টিক গ্রন্থি। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। তো তোমাদের এতটা অবধি থাকলো আজকে।